ভাগ্যর নির্মম পরিহাসে ৩ মাসের একটা বাচ্চা বুকে জড়িয়ে নিয়ে ফুল দিয়ে সাজানো বাসরঘরে বসে আছে তরুণ। তরুণ চোখে পানি চিকচিক করছে। তারই বা বয়স কত? এই তো সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করে কলেজে ভর্তি হয়েছিল। তবে পড়াশোনাটা আর হলো না। মাত্র ১৭ বছর বয়সেই এক বাচ্চার বাবার গলায় জোর করে ঝুলিয়ে দেওয়া হলো তাকে। তরুণ বুকে মাথা রেখে বাচ্চাটা নরম চিন্তায় ঘুরপাক খাচ্ছে। আজই প্রথম বাচ্চাটাকে দেখল তরু। তরু বাচ্চাটার নামটা অবধি জানে না, শুধু জানে তাকে বিয়ে করার কারণ শুধু বাচ্চাটাকে দেখাশোনা করা, মায়ের মতো। তরুর চোখের কোণে আবারও পানি ভরে ওঠে। তখনই দরজার ছিটকানি লাগানোর আওয়াজ কানে ভেসে আসে তরুর। সাথে সাথে একদলা ভয় হানা দেয় হৃদয়ে। বান্ধবীদের কাছে শুনেছে বিয়ের দিন রাতে স্বামীর অধিকার আদায়ের নামের নির্মম অত্যাচার এর কথা। লোকটাও কি তার কাছে সেই অধিকার চাইবে, নাকি জোর করে নেবে? তরুর ভাবনার মাঝেই লোকটা বড় বড় পা ফেলে বিছানায় কাছে এগিয়ে এলো। তারপর বিছানার পাশের খালি দোলনার দিকে একবার তাকিয়ে নিজের ফুল দিয়ে সাজানো বিছানার মাঝে মাঝে নিচু করে বাচ্চাটাকে নিয়ে বসে থাকা তরুর দিকে এক পলক তাকালো। তরু মাথা নিচু করে কাঁপছে ভয়ে। এই বুঝি লোকটা তার উপর চিল্লাবে, তার গায়ে হাত তুলবে। তখন বাচ্চাটাকে কি করবে? আচ্ছা, বাচ্চাটার মা কই? লোকটাকে দেখতে কেমন, বুড়ো নাকি জোয়ান? আচ্ছা, লোকটার বয়স কত হতে পারে? তরুর মাথার ভেতর আজগুবি প্রশ্নের ঘুরপাক খেতে শুরু করলো। তখনই তরুর কানে ভেসে এলো লোকটার গভীর আওয়াজ। লোকটা তরুর দিকে হাত বাড়িয়ে বলে, ইয়াসকে আমার কাছে দাও, ওর ঘুমানোর সময় হয়ে গেছে। লোকটার কথায় কেঁপে উঠল তরু। বাচ্চাটা তো ঘুমাচ্ছে, তাইলে বলল কেন ঘুমানোর সময় গেছে? তাইলে কি তরুর ভাবনাই ঠিক? লোকটা তার কাছে স্বামীর অধিকার চাইবে, তার গায়ে হাত তুলবে। কথা না শুনলে তখন তরু কি করবে? তরুর ভাবনার মাঝেই লোকটা আবার বলে উঠল, কি হলো দাও, শুনতে পাও না নাকি? জি। তরু লোকটার কথায় কিছুটা কেঁপে ওঠে। বাচ্চাটাকে এগিয়ে দিল লোকটার দিকে। চোখে পানি চিকচিক করছে, সাথে ভয়। এখানে আসার আগে জীবনে সব থেকে বেশি যাদের ভালোবেসেছে তাদের বিশ্বাস ঘাতকায় তরুর মন পুরোপুরি ভেঙে গেছে। মাত্র ১৫ লক্ষ টাকার জন্য তাকে এক বাচ্চার বাপের সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেছে তার বাপ মা। কথাটা ভাবতেই গা ঘৃণায় বিষিয়ে ওঠে তরুর। লোকটা তরুর হাত থেকে বাচ্চাটাকে নিয়ে গিয়ে দোলনায় ভালো করে শুয়ে দেয়। তারপর বিছানার কাছে এগিয়ে এসে বিছানায় এক পা
তুলে বসে। লোকটা চোখ এড়ায় না। তরু যে তাকে ভয় পেয়ে গুটিয়ে যাচ্ছে। লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে তরুর দিকে তাকিয়ে বলে, আমি ঈশান। পুরো নাম আদ্র ঈশান। বিয়ের সময় আশা করি শুনেছ। আর এটাও শুনেছ, আমাদের বিয়েটা শুধুমাত্র 5 বছরের চুক্তির। এই 5 বছর তোমার কাজ আমার ছেলে ঈশানকে নিজের মায়ের মতো করে দেখাশোনা করা, কখনো মায়ের অভাব বুঝতে না দেওয়া। আর তোমার সকল দায়িত্ব আমার। এই 5 বছরে তোমার সকল ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু পূরণের দায়িত্ব আমি ঈশান বহন করব। ঈশান কথাগুলো একদমে বলে থামে। তারপর আবার বলে, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা নামে মাত্র স্বামী স্ত্রী সমাজের চোখে। তবে আমরা দুজনের থেকে দূরত্ব বজায় রাখব। তুমি যত তাড়াতাড়ি সব মেনে নিতে পারবে, তত তাড়াতাড়ি তোমার ভয় দূর হয়ে যাবে। কাল সকালে আমরা কোয়ার্টারে ফিরব। এখন ঘুমিয়ে পড়ো। কথাটা বলে ঈশান একটা মাথার বালিশ আর কম্বল নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। ঈশানের দিকে এক পলকে তাকিয়ে থাকে তরু। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। লোকটা যে তাকে কিছুই বলল না, যথাসম্ভব সুন্দর আচরণ করছে। তরু মনটা ক্ষণিকের জন্য আনন্দ ভরে উঠল। তবে সে আনন্দ স্থায়ী হওয়ার আগেই আবার মন খারাপ হয়ে গেল ওর। অতীতের কথা ভাবতেই। ফ্ল্যাশব্যাক। সবাই মাত্র কলেজ থেকে বাড়ি ফিরেছে তরু। পুরোনা তরুলতা, তবে সবাই তরু বলেই ডাকে। তরু বাড়ির ভিতরে ঢুকে ড্রয়িং রুমে বাবার পাশে দুজন মধ্যবয়স্ক লোক দেখতে পায়। একজনকে তরু চিনে, এলাকার কুখ্যাত ঘটক। কুখ্যাত বলার কারণ, এই ঘটক যদি বলে কারোর সাথে কারোর বিয়ে দেবে, তবে যেভাবেই হোক সেই বিয়ে হবেই। তাই এলাকায় এখন তাকে বিখ্যাত না বলে কুখ্যাত ঘটক বলেই চেনে। তবে ঘটকের পাশের লোকটাকে তরু চিনতে পারে অচেনা একজন লোক। তরু আর কিছু না ভেবে কলেজ ব্যাগটা কাঁধের এক পাশে নিয়ে ঘরে চলে যায়। তরু ঘরে যেতেই তরু মা রাহেলা বেগম ও তরুর ঘরে চলে যায়। মাকে তার ঘরে দেখে তরু অবাক হয়, কারণ খুব বেশি একটা তার মা তার ঘরে আসে না। আবার আজ হাতে গোলাপি রঙের একটা শাড়ি। তরুকে হাঁ করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে রাহেলা বেগম বলে, এভাবে হাঁ করে তাকিয়ে না থেকে শাড়িটা পরে নে তাড়াতাড়ি। আমার বাপু অনেক কাজ আছে। মায়ের কথায় তরু উসকে বলল, শাড়ি কেন পরবো আম্মু? তোরে তো প্রশ্ন করতে বলি নাই। তোর বাবা পড়তে কইছে, পরে নে তাড়াতাড়ি, নয়তো তোর বাপ খেয়েই পা গেলে আজকেও চেলা কাঠের মার খাইবি। যা তাড়াতাড়ি যা।
তরু আর কোনো প্রশ্ন করেনি মাকে, কারণ কোনো কারণ ছাড়াই ছোট থেকে তার বাপ তারে মারে। যখন থেকে তার মা তাকে জন্ম দিতে গিয়ে মরেছে থেকেই নাকি তার বাপ তাকে সহ্য করতে পারে না। তারপর থেকে রেগে গেলেই তরুর কোনো ভুল থাক আর না থাক তাকে মারবেই। যারে বলে কুত্তা পিটানো তেমন মারে। আগে রাহেলা বেগম ঠেকাতো, তবে এখন আর ঠেকায় না, কিছুই বলে না। বেশ সময় নিয়ে তরু শাড়িটা পরে বের হয় ওয়াশরুম থেকে। তারপর রাহেলা বেগম তরুর চুলগুলো আঁচড়িয়ে খোপা করে দিয়ে মাথায় কাপড় তুলে কপালে একটা টিপ লাগিয়ে দেয়। তখন তরু আবার বলে, আম্মা আমারে কি দেখতে আইছে ঘটকে? তরুর কথায় বিরক্তি প্রকাশ করল রাহেলা বেগম। তারপর বিরক্ত কণ্ঠে বলল, না, দেখবার আহে নাই, একেবারে তুলে নিতে আইছে। আজকে নিয়ে যাইব তোরে। মায়ের কথায় চমকে ওঠে তরু অবাক হয়ে কিছু বলতে যাবে, তার আগে তার বাপের গলার আওয়াজ ভেসে আসে, কই গো তাহেরের মা, তরুরে লইয়া আসো, ভাইজানরা আর কতক্ষণ বইয়া থাকবো। রাহেলা বেগম তরুকে তাড়াতাড়ি উঠতে বলে, তবে তরু উঠতে চায় না। চোখে ভীতি জমে গেছে। মায়ের কথা যদি সত্যি হয় তাহলে কি হবে? তাহলে কি ঘটকের পাশে যে মধ্য বয়স্ক লোকটা বসে আছে তার সাথে বিয়ে দেবে তরুকে? কথাটা মাথা চারা দিতেই তরু মায়ের হাত ধরে তাকে আটকায়। রাহেলা বেগম বিরক্ত চোখে তরুর দিকে তাকিয়ে কাট গলায় বলে, কি হইল, থামলি কেন? তোর আব্বাই ডাকছে, কানে কথা যায় নাই। এবার কিন্তু পিঠে বাড়ি দেব। রাহেলার কথায় কিছুটা দমে যায় তরু। তারপর বলে, আব্বা, আমি এখন বিয়ে করব না, প্লিজ আব্বারে কও। আমি পড়তে চাই আম্মা। তরুর কথায় আবারও বিরক্তি প্রকাশ করে রাহেলা। তখন তরুর বাবা তাইসুর শেখ আরও একবার ডাক দিল। তখনই রাহেলা রাগের চোটে তরুর চুলের খোপা ধরে শক্ত করে, তারপর টেনে দাঁড় করায় তরুকে। তরুর ব্যথায় কুড়িয়ে উঠতে রাহেলা রাগে বলে, তোর লাইগা তোর বাপে আমারে একবার মারবো, আমি কেন মার খামু তোর লাইগা? হাট বাইরে চল। তরু চুলের ব্যথায় চোখ মুখ খিচে বাইরে চলে আসে। মাথায় লম্বা ঘোমটা দেওয়া, মাথা নিচু করে ধীরে ধীরে সোফার কাছে আসতেই তরু বাবা তাইসুর তরুকে সবাইকে সালাম করতে বলে। তরু বাবার কথায় সবাইকে সালাম করার পর ঘটকের পাশে বসা লোকটা তরুর মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়। তারপর তরুকে তার পাশে বসায়। তরুর সচেতন মন তখন লোকটাকে পাত্র বলে মনে করে যাচ্ছে, কারণ এর আগেও ঘটক এসেছিল বাড়িতে। সেসব মাত্র এর চেয়েও বয়স্ক ছিল। এই তো কিছুদিন আগে যে পাত্র এসেছিল সেই পাত্র গতকাল স্ট্রোক করে
মরেছে। যদি তরুর সাথে বিয়ে হতো তাহলে তরুর নামের পাশে একটা কলঙ্ক জোড়া লাগাইয়া যাইত, সাথে বিধবা পদবী পেয়ে যাইত। এই বয়সে তরুর ভাবনার মাঝেই তরুর পাশে বসা নিজাম চৌধুরী নামের লোকটা তরুকে শান্ত গলায় জিজ্ঞেস করে, মা তোমার নাম কি? নিজাম চৌধুরীর কথায় তরু চমকে যায় একটু। লোকটা তাকে মা বলেছে মানে এই লোকটা কি পাত্র না? তাইলে পাত্র কে? তরুর ভাবনার মাঝে তাইসুর চড়া গলায় বলে, কি হলো, উত্তর দিতে পারিস না? মন কোথায় তোর? তরু কেঁপে ওঠে নিজের বাবার কথায়। তবে নিজাম চৌধুরী তরুর বাবাকে থামিয়ে বলে, ভাই, সব আপনি থামেন, মেয়ে লজ্জা পাচ্ছে। যাই হোক, মেয়ে আমাদের অনেক আগে থেকেই পছন্দ। এবার আপনি চাইলে আজকেই আমরা মেয়েকে নিয়ে যাব। নিজাম চৌধুরীর কথায় তরুর বাবা হেসে বলে, আচ্ছা ভাই, আপনারা যা মনে করেন। তরুর বাবার কথায় নিজাম সাহেব বেশ খুশি হয়। তরুও ভালো লাগে, এই প্রথম কেউ তার হয়ে একটু প্রতিবাদ করলো। আজ তাকে বিয়ে দিয়ে নিয়ে যাবে। তবে পাত্র কোথায়, কার সাথে বিয়ে হবে তার? তরুর ভাবনার মাঝে নিজাম চৌধুরী তরুর বাবার দিকে একটা স্ট্যাম্প পেপার এগিয়ে দিয়ে বলল, ভাই সাহেব, তাইলে সব পরে স্বাক্ষরটা করে দেন। আমার ভাইপোতো বাড়িতে বিয়েটা ওখানেই হবে। ও ওখানে আসবে না, এখানে আসবে না। আপনারা চাইলে যেতে পারেন, নয়তো না। জোর করব না বলে কাগজটা এগিয়ে দিয়েও আবার টেনে নেয়। তারপর বলে, আমি পরে শুনেই তাইলে ভালো হবে। তারপর আপনি একবার পড়ে নিন। নিজাম সাহেবের কথায় তাইসুর টাকার লোভে অন্ধ হয়ে শুধু দাঁত বের করে হাসে। তারপর বলে, আচ্ছা ভাই। তাইসুরের কথা শেষ হতেই নিজাম সাহেব কাগজটা নিয়ে পড়তে শুরু করে। আমি তাইসুর শেখ। আমি আমার মেয়ে সজ্ঞানে সুস্থ অবস্থায় 15 লক্ষ টাকার বিনিময়ে জনাব নিজাম চৌধুরীর ভাইপো ঈশান চৌধুরী সন্তানকে মায়ের মতো করে দেখাশোনা করার জন্য 5 বছরের জন্য বিক্রি করিয়া দিলাম। ঠিক 5 বছর পর একই দিনে আমি আমার মেয়েকে নিজাম চৌধুরীর হাত থেকে বুঝিয়া লইব। এই 5 বছরের ভেতরে আমার মেয়ে তরুর সকল ইচ্ছা আকাঙ্ক্ষা সকল কিছুর দায়িত্ব বহন করবে ঈশান চৌধুরী। চুক্তির এই 5 বছরে মধ্যে আমি আমার মেয়েকে নিজের মেয়ে বলে দাবি বা কোনো অধিকার দেখাবো না। নিজাম সাহেব থামলেন। তারপর হাসি মুখে তাইসুর শেখের দিকে কাগজটা এগিয়ে দিতেই তিনি স্বাক্ষর করে দিলেন। তরু কথাগুলো শুনে প্রথমে কিছু না বুঝলেও মস্তিষ্কের কথাগুলো গেঁথে যেতেই বুঝতে পারল তার বাবা মা তাকে 15 লক্ষ টাকার বিনিময়ে এক অজানা মানুষের
কাছে বিক্রি করে দিয়েছে, যা সব তাদের পূর্ব পরিকল্পনা ছিল। নিজাম সাহেব 15 লক্ষ টাকা ক্যাশ তাইসুরের হাতে দিয়ে তরুর হাত ধরে উঠে দাঁড়ায়। তরু হাত ছাড়া মেরে অনেক সাহস জুগিয়ে চিৎকার করে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন। আমি কি খেলনা যে আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে? আমার কি মন নেই? তরু আর কিছু বলার আগেই তাইসু ছুটে এসে তরু গালে ঠাটিয়ে একটা চর বসিয়ে দেয়। তারপর তরু চুল ধরে তরু আবারও ব্যথায় কোকিয়ে ওঠে। ছেড়ে দিতে বলতেই তাইসু রেগে বলে, কুত্তার বাচ্চা, তোর কারণে আমার এত দুঃখ আজ। তুই হলো হতচ্ছাড়া, তোর জন্য তোর মা মরেছে, এখন আমারও মরবো তুই থাকলে, তাই তোকে বিদায় দিচ্ছি। লজ্জা থাকলে যেন আর এই বাড়ির দিকে ফিরেও চিন্তা ভুলে যাস। কথাটা বলেই ধাক্কা দেয় তরুকে। তরু ছিটকে পড়তে পারে। নিজাম সাহেব তরুর হাত ধরে ফেলে। নিজাম সাহেব তরুকে ভালোভাবে দাঁড় করিয়ে তাইসুরের দিকে তাকিয়ে বলে, আশা করি তরু মা আর আসবে না। আপাতত এই 5 বছর নিশ্চিত থাকুক। হাসি তরু আবারও ফিরে তাকায় নিজের বাবা মায়ের দিকে, তবে কারো চোখ তার দিকে নেই। টি টেবিলের উপর রাখা ক্যাশ টাকার উপরে তাদের লোভাতুল চোখ নির্দিষ্ট। তরুর ঘৃণা লাগে। মুখ ঘুরিয়ে নিয়ে হাঁটা শুরু করে নিজাম চৌধুরীর হাত ধরে অজানা এক গন্তব্যর পথে। সকাল সকাল বাচ্চার কান্নার শব্দে ঘুম ভেঙে যায় তরু। আড়ামোড়া খেয়ে উঠে বসে বিছানায়। বোঝার চেষ্টা করে সে কোথায় আছে। তবে সোফায় বসে ঈশানকে বাচ্চাটাকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করতে দেখে তরু সব মনে পড়ে যায়। এক মুহূর্তের জন্য তাকিয়ে থাকা ঈশান নামের লোকটার দিকে। তার সম্পূর্ণ মনোযোগ বাচ্চাটার দিকে। বারবার বাচ্চাটাকে ছোট ফিটার গালে দিতে যাচ্ছে, তবে বাচ্চাটা গালে তো নিচ্ছে, আরও কান্নার আওয়াজ বাইরে দিচ্ছে। তবে ঈশান ধৈর্য হারাচ্ছে না। তবে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তার ভীষণ খারাপ লাগলো বাচ্চাটার জন্য। এইটুকু বয়সে মা হারা বাচ্চাটা, কোথায় তার মা? এখন তো বাচ্চাটার মায়ের বুকের দুধ খাওয়ানোর কথা, তাইলে সে কি ফিটারের লিকুইড দুধ খায়? তরু উঠে দাঁড়ালো। পরনের সাগারির অবস্থা বেহাল। কোনো রকমে শাড়িটা কোমরে গুজে ঠিক করে নিয়ে বাচ্চাটার দিকে আগালো, কারণ এখানে তো তাকে বাচ্চাটার মায়ের মতো করে দেখাশোনা করার জন্যই আনা হয়েছে। তরু তাচ্ছিল্য হাসল তার আগের জীবনের কথা ভেবে। ঈশানের সামনে গিয়ে দাঁড়িয়ে হাত কসলাতে কসলাতে তরু মৃদু কণ্ঠে বলে, বাচ্চাটাকে একটু আমার কোলে দিবেন, যদি কিছু মনে না করেন। তরুর কথায় ঈশানের পলক তরুর দিকে তাকায়। তারপর আবার বাচ্চাটাকে শান্ত করতে ব্যস্ত হয়ে বলে,
ঘুম থেকে উঠেছো, যাও এখন ফ্রেশ হয়ে নাও। কোয়ার্টারে যাই, তখন নিও। এখন আপাতত আমি সামলাতে পারবো। ঈশানের কথা তরুর পছন্দ হয় না। বাচ্চাটার জন্য ভীষণ মায়া হচ্ছে তার। তার ছোট ভাই তাহের কত কোলে নিয়েছে, এমন কাঁদলে তরু যায় না, চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। বাচ্চাটার কান্না না থামলে ঈশান উঠতে যেতেই তরু আবারও হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার কাছে একবার দিন ওকে। অনেকক্ষণ ধরেই তো কাঁদছে, দেখি একটু চুপ করাতে পারি কিনা। চলবে।